Good morning, all of you. I welcome all of you to my platform, Excellence, your destination. সহজ সরল সুস্পষ্ট এবং সর্বাঙ্গীন ইংরেজি শিখবার আমার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইওর ডেস্টিনেশনে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। নন ফাইনাইট ভার্বের আন্ডারে জিরেন্ট আমাদের লেসন কমপ্লিট হয়ে গেছে। ইনফিনিটিভস, তিন টাইপের ইনফিনিটিভস, টু অর ফুল ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ, আমরা আগের লেসনগুলোতে এগুলো কমপ্লিট করেছি। টুডে উই আর গোয়িং থ্রু দ্য পার্টিসিপলস, যার তিনটে ভাগ রয়েছে, প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট। আমরা আজকে প্রেজেন্ট পার্টিসিপল সম্বন্ধে ডিসকাস করব। সো লেট আস ডিসকাস উইথ পার্টিসিপলস। পার্টিসিপলস কাকে বলে প্রথমে আমরা সেটা বুঝে নিই। যে সমস্ত ভার্বের প্রকৃত কোনো অ্যাডজেক্টিভ রূপ নেই, there is no adjective form of some verbs, সেই সমস্ত ভার্বের সাথে আমরা আইএনজি অ্যাড করে এবং তার পাস্ট পার্টিসিপল ফর্ম বের করে সেগুলোকে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করতে পারি। আমার কথাটাকে আমি একটু বুঝিয়ে দিই। তোমরা জানো ভার্বের যে ফর্মগুলো আমি তোমাদের শিখিয়েছিলাম। সো ফার্স্ট ইজ দ্য বেস ফর্ম, দ্যাট ইজ V1। তারপরে আমাদের আসে পাস্ট পার্টিসিপল, তারপর পাস্ট টেন্স আসে, সেটাকে আমার দরকার নেই এখন। আমি এখন লিখব পাস্ট পার্টিসিপল বা V3, পাস্ট পার্টিসিপল বা V3। এরপরে আমি যেটা ডিসকাস করব আজকে সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল বা V4। তো আমরা আজকে V1, V3, V4 এই তিনটে ফর্ম অফ দি বেস ভার্ব আমরা ডিসকাস করব। যেমন ধরো তোমাদের বেস ফর্মে একটি শব্দ এলো থান্ডার। থান্ডারের পাস্ট পার্টিসিপল হলো থান্ডার্ড, পাস্ট টেন্সও থান্ডার্ড, পাস্ট পার্টিসিপলও থান্ডার্ড, THUNDERED, থান্ডার্ড। যখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল করতে যাব তখন সেটাকে আইএনজি অ্যাড করে THUNDER, থান্ডার, এর সাথে আইএনজি অ্যাড করে আমরা থান্ডারিং করব। যেমন ধরো বয়েল, খুব সহজ শব্দ, তোমরা খুব পরিচিত বয়েল, তার পাস্ট পার্টিসিপল হলো বয়েলড এবং প্রেজেন্ট পার্টিসিপল হলো বয়েলিং। আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট পার্টিসিপল বের করতে গেলে সেই শব্দগুলোর সাথে একটা আইএনজি অ্যাড হচ্ছে, আর পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে ডি বা ইডি অ্যাড করে হচ্ছে, বা অনেক সময় এন বা টি অ্যাড করে হচ্ছে। যেমন ধরো যদি ফল হয়, FALL, ফল, পাস্ট পার্টিসিপল হলো ফলেন, ফল, ফেল, ফলেন, এবং প্রেজেন্ট পার্টিসিপল হবে ফলিং, ফল, ফলেন, ফলিং। এবারে দেখো আমি তোমাদের বলেছিলাম পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে ডি বা ইডি, এন, টি এগুলো অ্যাড করে পাস্ট পার্টিসিপল হয়। যেমন ধরো বেন্ড, বাঁকানো বা বাঁকা, বেন্ড, বেন্ডের পাস্ট পার্টিসিপল হলো বেন্ট, BENT, বেন্ড। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ইজ ভেরি সিম্পল, বেন্ড, তার সাথে আইএনজি অ্যাড করে বেন্ডিং। ভার্বের পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্মগুলোকে অ্যাডজেক্টিভ হিসাবে যখন ইউজ করা যায় তখন তাদের বলে পার্টিসিপল। এই পার্টিসিপল আমাদের তিন ধরনের আছে। প্রেজেন্ট পার্টিসিপল, যেটা আজকে আমরা ডিসকাস করব। নাম্বার 2 ইজ পাস্ট পার্টিসিপল অ্যান্ড নাম্বার 3 ইজ পারফেক্ট পার্টিসিপল। সো আজকে এই তিনটে পার্টিসিপলের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল সম্বন্ধে আমরা সব কিছু ডিসকাস করব। সো ইউ মে প্লিজ টেক এ স্ক্রিনশট বিফোর আই রাব দিস পেজ। এবারে দেখো প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে। ভার্বের শেষে আইএনজি যুক্ত যে ভার্বের রূপ, যেটা কোনো চলমান অবস্থা বোঝায়, তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। ওকে, ভার্বের শেষে আইএনজি যুক্ত রূপ যা কোনো কাজের চলমান অবস্থা বোঝায় তাকে আমরা
প্রেজেন্ট পার্টিসিপল বলি। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মাই মাদার ইজ কুকিং ফুড। এখানে দেখো, এই যে কুকিং, আমার মা খাবার রান্না করছে। এবারে করছে মানে একটা কাজ চলছে, রান্নাটা চলছে, রান্না শেষ হয়ে গেছে এমন কোনো ইন্ডিকেশন এই সেন্টেন্সের মধ্যে নেই, বা রান্না অনেক আগে চালু হয়েছিল তেমন কথাও নেই। যেটা রয়েছে শুধু একটাই কথা, সেটা হলো আমার মা রান্না করছে, তার মানে রান্নাটা চলছে। তো এইরকম চলমান অবস্থাটা বোঝানোর জন্য আমরা কুকের সাথে, কুক হচ্ছে V1 ফর্ম, তার সাথে আইএনজি অ্যাড করে কুকিং করেছি, এবং দিস ইজ হোয়াট ইজ দ্য প্রেজেন্ট পার্টিসিপল। দিস ইজ প্রেজেন্ট পার্টিসিপল, রাইট? আমি এরকম কয়েকটা এক্সাম্পলস বলছি। কাস্টম অফিসার্স ডিটেইনড আ লেডি। একটা লেডিকে ডিটেইন করেছে বা আটকে রেখেছে কাস্টম অফিসাররা। কাস্টম অফিসার্স ডিটেইনড আ লেডি ক্যারিং আ ব্যাগ অফ গোল্ড কয়েন। এক ব্যাগ সোনার মুদ্রা নিয়ে যে ভদ্রমহিলা যাচ্ছিলেন তাকে কাস্টম অফিসাররা ডিটেইন করেছেন। আমি এই সেন্টেন্স লিখছি, দি কাস্টম অফিসার্স, এটা এয়ারপোর্টের ঘটনা, ডিটেইনড আ লেডি। সেই লেডি কি করেছে? সেই লেডি ক্যারিং আ ব্যাগ অফ গোল্ড কয়েন্স। এক ব্যাগ স্বর্ণ মুদ্রা নিয়ে ওই ভদ্রমহিলা যাচ্ছিলেন। তো লেডি ক্যারিং আ গোল্ড কয়েন, এই যে ক্যারিং মানে সে ক্যারি করছে, এমন অবস্থায় সে ধরা পড়েছে। অর্থাৎ চলমান অবস্থা বোঝাতে আমরা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি অ্যাড করে প্রেজেন্ট পার্টিসিপল করি, ক্যারির সাথে আইএনজি অ্যাড করে ক্যারিং হয়েছে। আমি বললাম, উই ফাউন্ড আ জগ অফ বয়েলিং ওয়াটার কেপ্ট অন দ্য টেবল। উই ফাউন্ড এ জাগ অফ বয়েলিং ওয়াটার, মানে এক জগ বয়েলিং ওয়াটার অন দি টেবল, মানে সেই জগটা টেবিলে রাখা ছিল। এই যে বয়েলিং ওয়াটার, আমি একে একে তোমাদের এক্সপ্লেন করব যে কেন বয়েলিং ওয়াটারের বয়েলিংটা প্রেজেন্ট পার্টিসিপল, সেগুলো আমি আস্তে আস্তে এক্সপ্লেন করছি, বাট আই এম জাস্ট গিভিং এক্সাম্পলস। এগুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যেহেতু ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি অ্যাড করে হয়েছে, কিন্তু সমস্ত সময় যে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি অ্যাড করলে প্রেজেন্ট পার্টিসিপল হবে না, সেটাও আমি তোমাদের এক্সপ্লেন করব। এর আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম জেরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপলে অনেক কনফিউশন তৈরি হয়, আমি তোমাদের আজকে সেটা ক্লিয়ার করব। অর্থাৎ আইএনজি অ্যাড করে যে প্রেজেন্ট পার্টিসিপল হবে সেটা সেন্টেন্সে কেমন কেমন ভাবে ব্যবহার হয় সেটা বোঝানোর জন্য আমি তোমাদের 1, 2, 3 করে কিভাবে এটা ব্যবহৃত হয় আমি সেটা বোঝাচ্ছি। নাম্বার 1, কন্টিনিউয়াস টেন্স গঠন করতে। ধরো কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স গঠন করতে আমাদের কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার হয়। তার কারণ কি, এই মুহূর্তে যে কাজ চলছে এবং নিকট ভবিষ্যতে কোনো একটা কাজ ঘটবে বা করা হবে এমন স্থির হয়ে আছে, এইগুলোকে বর্ণনা করতে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়। আমি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখনো শেখাইনি, বাট আমাদের প্রেজেন্ট পার্টিসিপলকে বোঝবার জন্য যতটা প্রয়োজন আমি সেটা তোমাদের বলছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার হয়? এই মুহূর্তে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে কোনো একটি কাজ ঘটবে বা সেটা স্থির হয়ে আছে ঘটবার জন্য, এমন ব্যাপার বর্ণনা করতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি, এবং যেখানে আমাদের এই পার্টিসিপল আইএনজির ব্যবহার রয়েছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মাই মাদার ইজ বেকিং আ কেক। মাই
mother is baking a cake. তাহলে মা একটি কেক বানাচ্ছেন। এই যে বেকিং, বেকের সাথে আমরা আইএনজি অ্যাড করেছি, এটা আমার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। আমি পিপি লিখছি, প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ এইটা যে কন্টিনিউয়াস টেন্স, কারণ মা কেক বানাচ্ছেন, ইট ইজ এ প্রসেস গোয়িং অন নাও, এই মুহূর্তে কাজটি চলছে। আবার ধরো আমি এগুলো যখন তোমাদের টেন্সের আরো ক্লাস নেব তখন তোমরা জানতে পারবে। আই হ্যাভ বিন রিডিং ফর লাস্ট 2 hours, আমি শেষ 1 ঘন্টা ধরে পড়ছি। অর্থাৎ 1 ঘন্টা ধরে আমি পড়ছি, আমার পড়াটা চলছে, এখনো কিন্তু পড়া স্টপ হয়নি। এটা হচ্ছে একটি কাজ যেটা আগে শুরু হয়েছিল, এখনো চলছে, এরকম বোঝাতে কিন্তু এই আই হ্যাভ বিন এর ইউজ হয়। এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স না, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেখানেও কিন্তু আমরা দেখছি এই রিডিং অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার হয়েছে। এবারে আমি বোঝাই যে অদূর ভবিষ্যতে, আমি যেটা বললাম নিকট ভবিষ্যতে কোনো কাজ করা হবে বা স্থির হয়ে আছে, সেখানে কিভাবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার হয়। দেখো আমরা এরকম যদি বলি, স্টুডেন্টস আর গোয়িং অন ভ্যাকেশন টুমরো, শিক্ষার্থীরা আগামীকাল ছুটিতে যাচ্ছে। এই যে আগামীকাল মানে ভবিষ্যতের ব্যাপার, স্টিল আমরা সেখানে কিন্তু গোয়িং ইউজ করেছি, এই যে আইএনজি ইউজ করেছি, দিস ইজ আ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। স্টুডেন্টস আর গোয়িং অন ভ্যাকেশন টুমরো, আমি এই জায়গাটায় লিখছি স্টুডেন্টস আর গোয়িং অন ভ্যাকেশন টুমরো। দেখো টুমরো মানে কালকের ব্যাপার, কিন্তু সেটা স্থির হয়ে আছে যে কালকে তারা ছুটিতে যাচ্ছে। স্টুডেন্টস আর গোয়িং অন ভ্যাকেশন টুমরো, আগামীকালের ব্যাপার, ভবিষ্যতের ব্যাপার, সেটা স্থির হয়ে আছে, সেখানে কিন্তু আমরা গোয়িং, হ্যাঁ স্টুডেন্টস উইল গো এরকমও হতে পারত, কিন্তু আমরা সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইউজ করি এবং সেখানে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার রয়েছে। তাহলে আমরা একটা ব্যাপার বুঝলাম যে কন্টিনিউয়াস টেন্স, এই কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার আছে। আমি এটা যেটা এক্সপ্লেন করলাম, মাই মাদার ইজ বেকিং আ কেক বা স্টুডেন্টস আর গোয়িং অন ভ্যাকেশন টুমরো, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। ওকে, আই জাস্ট রাব দিস আপ, ইউ মে প্লিজ টেক আ স্ক্রিনশট। অক্সিলিয়ারি ভার্ব যেটা টু বি ভার্ব আছে না, টু বি ভার্ব, এই টু বির মধ্যে কি আছে? am, is, are, was, were, be, been, being, এগুলোকে বলে টু বি ভার্ব। ওকে, অক্সিলিয়ারি ভার্ব টু বির পরে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে বিভিন্ন কন্টিনিউয়াস টেন্স, যেমন 3 ধরনের কন্টিনিউয়াস টেন্স আছে। একটা হলো প্রেজেন্ট continuous tense, number 2 past continuous tense, and number 3 future continuous tense। সেখানে আমরা কি ব্যবহার করব? টু বি প্লাস V1 প্লাস আইএনজি। ওকে, টু বি ভার্ব ইউজ করব, যেমন যেমন টু বি ভার্ব হবে প্রেজেন্ট এবং পাস্টের ক্ষেত্রে, এবং আমরা তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম এবং আইএনজি ইউজ করব। যেমন আমি যদি পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি তোমাদের দেখালাম, সাপোজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমরা বলি, তাহলে আগে কোনো ঘটনা ঘটছিল, আই ওয়াজ রিডিং দিস বুক ইয়েস্টারডে। দেখো আই, তারপরে am, is, আর was, were, এই ওয়াজটা বসানো হয়েছে, আই এর পরে ওয়াজ হবে, দের পরে ওয়্যার হবে, ইউ এর পরে ওয়্যার হবে, হির পরে ইজ হবে। এগুলো তোমাদের আগের ক্লাসে আমি বুঝিয়েছি। সো আই ওয়াজ রিডিং দিস বুক, রিডিং, READING, রিডিং
দিস বুক ইয়েস্টারডে, কালকে আমি এই বই পড়ছিলাম। এটাকে বলে পাস্ট কন্টিনিউয়াস, কারণ ওয়াজ হলো পাস্ট, মানে আগের দিন আমি পড়ছিলাম। আই ওয়াজ রিডিং দিস বুক, গতকাল পড়ছিলাম। সেখানে দেখো এই রিডের সাথে আইএনজি অ্যাড করে রিডিং হয়েছে, এই রিডিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার আমরা দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আমি আবার দেখাচ্ছি, এভরিওয়ান ওয়াজ ক্ল্যাপিং, সবাই হাততালি দিচ্ছিল। এভরিওয়ান ওয়াজ ক্ল্যাপিং, সবাই হাততালি দিচ্ছিল। এভরিওয়ান এম ইজ আর ওয়াজ ওয়্যার, ভার্ব অনুযায়ী এই সাবজেক্ট অনুযায়ী হবে। এভরিওয়ান হলে ওয়াজ, ক্ল্যাপিং ক্ল্যাপের থেকে ক্ল্যাপিং। এবারে আমরা ইউজ করতে পারি ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও। কিভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ইউজ হবে দেখো। নাও আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও আমরা ইউজ করতে পারি এই প্রেজেন্ট পার্টিসিপল। কিরকম? I will be writing the letter tomorrow. I shall বা will ইউজ হয় ফিউচার টেন্সের জন্য। I will তারপরে be, I will be writing, WRITING, writing the letter tomorrow. Now I will be writing, এই রাইটিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও আমরা প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করেছি। উই উইল বি গোয়িং টু দ্য ভিলেজ ফেয়ার টুমরো, কালকে গ্রামে মেলা আছে, সেই মেলা দেখতে আমরা সকলে যাব। উই উইল বি গোয়িং, উই উইল বি গোয়িং টু দি ভিলেজ ফেয়ার, গ্রামের মেলা, টুমরো, কালকে। ওকে, সো উই উইল বি গোয়িং, এখানে দেখো বি ইউজ করেছে উইলের পরে এবং তারপরে যে গোয়িং, এটাই হলো প্রেজেন্ট পার্টিসিপল। সো আমরা এইভাবে কনক্লুড করতে পারি যে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করা হয় ইন দ্য কন্টিনিউয়াস টেন্সেস, ওয়েদার ইট ইজ আ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স or future continuous tense. So I will go further. So before that, before I wrap up, you may please take a screenshot. প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার, 2 নম্বর ব্যবহার সম্বন্ধে আমরা আলোচনা করব। দেখো, কোনো নাউনের আগে বসে, তার মানে নাউনের আগে বসে যদি সেই নাউনের দোষ, গুণ, ভালো, মন্দ অবস্থা বা কোনো চলমান অবস্থা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করতে পারি কোনো নাউনের আগে বসে। তাহলে কোনো নাউনের আগে বসে নাউনের দোষ, গুণ, অবস্থা বা কোনো চলমান অবস্থা বোঝাতে প্রেজেন্ট পার্টিসিপলের ইউজ হয়, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। আমি এটা লিখলাম, নাউনের আগে বসে নাউনের দোষ, গুণ, অবস্থা বা চলমান অবস্থা বোঝাতে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার হয়। যেমন আমি বললাম, ধরো জল, আমি লিখলাম বয়েলিং ওয়াটার। কেমন জল? না ফুটন্ত জল। এই যে বয়েলিং ওয়াটার, ওয়াটারটা কি? নাউন। তাহলে নাউনের আগে বসেছে বয়েলিং, বয়েল, তার সাথে আইএনজি অ্যাড করেছি, দ্যাট ইজ প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল একটি নাউনের আগে বসে সেই জলটার কি অবস্থা, না জলটা ফুটন্ত, সেই অবস্থাটাকে বোঝানো হয়েছে। যেমন ফলিং লিভস, FALLINGLEAVES,
ফলিং লিভস মানে পড়ন্ত ঝরে পড়া পাতা। কেমন পাতা? না ঝরে পড়া পাতা বা পড়ন্ত পাতা। এই লিভসটা পাতা, দিস ইজ আ নাউন, তাহলে নাউনের আগে বসেছে। ফল ছিল, তার সাথে আইএনজি অ্যাড করেছি, তাহলে দিস ইজ আ প্রেজেন্ট পার্টিসিপল। ফলিং লিভস নাউনের আগে বসে এই পাতার অবস্থা কি? এই পাতার অবস্থা পাতা ঝরে পড়ছে। এই যে ঝরে পড়া, এই যে অবস্থাটাকে বুঝিয়েছে, সেই জন্য দিস ইজ নোন অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল। রানিং হর্স, একটা ঘোড়া দৌড়াচ্ছে, ছুটন্ত ঘোড়া। রানিং হর্স, হর্সটা হলো একটি নাউন, নাউনের আগে বসেছে রানিং, রান থেকে এসেছে রানিং, আইএনজি অ্যাড করে আমার এটা হয়ে গেছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমি তোমাদের কি বলতে চাইছি যে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার কোথায় হয়? না নাউনের আগে বসে নাউনের দোষ, গুণ, অবস্থা এবং তার চলমান অবস্থা এই সমস্ত বোঝাতে। যেমন চলমান অবস্থা বলতে আমি কি বলতে চাইছি? সাপোজ মুভিং ট্রেন, চলমান অবস্থা হলো না মুভিং ট্রেন? মুভিং ট্রেন, ট্রেনটা হলো একটি নাউন, তার আগে চলমান অবস্থা মুভিং বসিয়েছি, ফলে এটা হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল, মুভ থেকে মুভিং। ঠিক তেমনি ভাবে আমরা যদি বলি বাজিং বিজ, বাজিং বিজ মানে গুনগুন করা মৌমাছি, বাজিং বিজ, বিজ হলো মৌমাছি, দিস ইজ আ নাউন। বাজিং, বাজের সাথে আইএনজি অ্যাড করে বাজিং হয়েছে, দিস ইজ আ প্রেজেন্ট পার্টিসিপল। কেমন মৌমাছি? না গুনগুন করা মৌমাছি। থান্ডারিং ক্লাউডস মানে গুড়গুড় করে ডাকছে মেঘ, সেই মেঘকে আমরা এক্সপ্লেন করছি এইভাবে, থান্ডারিং ক্লাউডস, এবং দে আর অল অ্যাডজেক্টিভ। থান্ডারিং ক্লাউডস, দেখো যখনই এই নাউনকে কেউ ডেসক্রাইব করে তখন তাদের বলে অ্যাডজেক্টিভ। সুতরাং আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল ইজ ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে একটা আমার প্রেজেন্ট পার্টিসিপলের ইউজ হয়ে গেল অ্যাজ অ্যাডজেক্টিভ। তাহলে আমার এই যে প্রেজেন্ট পার্টিসিপল এর ব্যবহার আমরা দেখেছি ইন দ্য টেন্সেস। প্রথমেই আমরা এর ব্যবহার দেখেছি টেন্সে, সেটা অল কন্টিনিউয়াস টেন্স, ওয়েদার প্রেজেন্ট, পাস্ট অর ফিউচার, সেখানে কিন্তু আমরা দেখতে পেরেছি প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। নাম্বার 2, ইট ইজ ইউজ অ্যাজ অ্যাডজেক্টিভস। কেন? এখানে দেখতে পাচ্ছ তো বয়েলিং ওয়াটার, ওয়াটারটা নাউন, নাউনকে ডিসক্রাইব করছে কেমন ওয়াটার? না বয়েলিং ওয়াটার। বাজিং বীজ, কেমন বীজ? না বাজিং বীজ। যখনই কেমন কোশ্চেন করে আমরা উত্তরটা পাবো, অর্থাৎ আমরা ডিসক্রাইব করছে সেটা বুঝতে পারবো। রানিং হর্স, কেমন হর্স? না রানিং হর্স, হর্সকে ডিসক্রাইব করছে, সেই জন্য এরা সকলে অ্যাডজেক্টিভ এবং দে আর অল প্রেজেন্ট participle. So present participle can be used in the tenses and it can be used as adjectives. So thundering clouds, this thundering is a present participle and adjective. Okay, আর একটা example দিয়ে impending danger, না impending danger. Okay, impending danger মানে আসন্ন বিপদ। তাহলে ডেঞ্জার, বিপদ, দিস ইজ এ নাউন। কেমন বিপদ? না আসন্ন বিপদ, অর্থাৎ এই ইম্পেন্ডিং, দিস উইল বি আ প্রেজেন্ট পার্টিসিপল, আইএনজি অ্যাড করে হয়েছে এবং দিস ইজ অ্যাডজেক্টিভ অলসো। এবারে আমরা সেন্টেন্সে কিছু ইউজ করে দেখব যে প্রেজেন্ট পার্টিসিপলগুলো সেন্টেন্সে কিভাবে ইউজ করা হয়েছে অ্যাজ অ্যাডজেক্টিভস। ওকে, এইবারে আমি এই যে নাউনের আগে বসে নাউনের দোষ, গুণ, অবস্থা, চলমান অবস্থা বোঝাতে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়, আমি এগুলো কয়েকটা সেন্টেন্সে পুট করে তোমাদের দেখাই যে কিভাবে এটা ইউজ হচ্ছে। ধরো একটা ভোক্তা হুয়া কুত্তা মানে ঘেউ ঘেউ করে ডাকা একটা কুকুর, এ বার্কিং ডগ ওক আপ দ্য এন্টায়ার নেবারহুড, সারা পাড়াকে জাগিয়ে দিয়েছে। দি বার্কিং ডগ, the barking dog woke up the entire neighborhood, NEIGHBOURHOOD, neighborhood.
দ্য বার্কিং ডগ ওক আপ দ্য এন্টায়ার নেবারহুড, সারা পাড়াকে জাগিয়ে দিয়েছে একটা ঘেউ ঘেউ করা কুকুর। এবার কেমন কুকুর? কুকুর ইজ আ নাউন, ডগ ইজ আ নাউন। কেমন কুকুর? না বার্কিং ডগ। সো দিস বার্কিং, ইট ইজ ফার্স্ট, ইট ইজ অ্যাডজেক্টিভ, এবং বার্কের পরে আইএনজি ইউজ হয়েছে, সো দিস ইজ প্রেজেন্ট পার্টিসিপল। সো দ্যাট ইজ হাউ উই ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ইন আ সেন্টেন্স। ওকে, সো প্রেজেন্ট পার্টিসিপল সেন্টেন্সে কিভাবে ইউজ হয়েছে দেখেছো? দ্য রানিং ওয়াটার যদি চলন্ত জল হয়, এই যে চলন্ত, ফুটন্ত, ঘুমন্ত, এই ধরনের যে শব্দগুলো হয় না, এগুলো সবসময় অ্যাডজেক্টিভ হবে এবং দে উইল বি অলওয়েজ প্রেজেন্ট পার্টিসিপল। তো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। দ্য রানিং ওয়াটার ডাজ নট কন্টামিনেট দি লেক। দি রানিং ওয়াটার মানে চলন্ত জল বা প্রবাহমান জল। দি রানিং ওয়াটার ডাজ নট কন্টামিনেট দি লেক। কন্টামিনেট করা মানে দূষিত করা, ডাজ নট কন্টামিনেট মানে দূষিত করে না। দি রানিং ওয়াটার প্রবাহমান জল বা চলন্ত জল, ডাজ নট কন্টামিনেট দূষিত করে না দি লেক, লেককে দূষিত করে না। এখানে দেখো রানিং ওয়াটার, এই ওয়াটারটা হলো নাউন। কেমন ওয়াটার? না রানিং ওয়াটার। সো ইট ইজ ডেসক্রাইবিং দি নাউন, দ্যাট ইজ ওয়াই ইট ইজ অ্যাডজেক্টিভ। এবং আইএনজি অ্যাড করে যখনই আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করেছি তখন তাকে বলবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল। হি টোল্ড মি অ্যান অ্যামেজিং স্টোরি অ্যাবাউট হিজ চাইল্ডহুড। তিনি আমাকে তার শৈশব সম্পর্কে একটি আশ্চর্যজনক গল্প বলেছিলেন। হি টোল্ড মি, an amazing, আশ্চর্যজনক story about his childhood. Okay? He told me, তিনি আমাকে বলেছিলেন, an amazing story, একটি আশ্চর্যজনক গল্প, about his childhood, তার বাল্যকাল সম্পর্কে। এই যে অ্যামেজিং স্টোরি, স্টোরি ইজ আ নাউন। কেমন স্টোরি? না অ্যামেজিং স্টোরি। ইট ইজ ডেসক্রাইবিং দি নাউন, দেয়ারফোর দিস ইজ অ্যাডজেক্টিভ। অ্যান্ড অলসো দিস অ্যাডজেক্টিভ ইজ আ প্রেজেন্ট পার্টিসিপল বিকজ ইট ইজ ডেরাইভড বাই অ্যাডিং আইএনজি টু দ্য বেস ফর্ম অফ এ ভার্ব। সো অ্যামেজ থেকে অ্যামেজিং এসছে, দেয়ারফোর ইট ইজ আ প্রেজেন্ট পার্টিসিপল। ফলে আমি তোমাদের প্রেজেন্ট পার্টিসিপলের সাথে জাস্ট পরিচয় করালাম এবং দেখালাম নাউনের আগে নাউনের দোষ, গুণ, অবস্থা, চলমান অবস্থা এগুলো বোঝাতে যে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয় সেটা আমি এখানে দেখিয়েছি। কোনোটা রানিং ওয়াটার, কেমন জল, না জলের অবস্থা বুঝিয়েছে যে এটা রানিং। কোনোটা বার্কিং ডগ, কোনোটা অ্যামেজিং স্টোরি, কেমন, না অ্যামেজিং স্টোরি। তো এগুলো এক্সাম্পলের পরে এবারে আমি নাম্বার 3 প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার সম্পর্কে, এবং নাও উই আর স্লোলি গোয়িং ইন টু দ্য ডিপ অ্যান্ড ডিপার ফর্মুলাস অ্যান্ড কনসেপ্টস যেটা প্রেজেন্ট পার্টিসিপলের উপর বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন করা হয়ে থাকে। ফলে বি অ্যাটেন্টিভ। ধীরে ধীরে আমরা এখন প্রবেশ করব সেই সমস্ত জায়গায়। রাইট নাও আই রাব দিস অফ, ইউ মে প্লিজ টেক আ স্ক্রিনশট। এবারে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারের 3 নম্বর পয়েন্ট। আগে আমরা দুটো কভার করেছি, এবার 3 নম্বর পয়েন্টে কি আছে? যেতে, খেতে, চড়তে, চলতে, বলতে, ছুটতে, ঘুমোতে, এই সমস্ত যে নন ফাইনাইট ভার্ব আছে, এগুলো কেন নন ফাইনাইট আমি বুঝিয়ে দিচ্ছি। এই সমস্ত নন ফাইনাইট ভার্বের নাউনের পরে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হবে, আর নাউন বা প্রোনাউনের অবজেক্টিভ কেসের পর প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হবে। পুরো ব্যাপারটা আমি একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। ধরো আমি যদি বলি আমি বেলুনটিকে উড়ে যেতে দেখলাম, আমি
বেলুনটিকে উড়ে যেতে দেখলাম। এই ধরনের যে বাংলা আছে, এখানে আমি দেখলাম, আই স the balloon flying away, উড়ে যেতে দেখলাম। তো flying away, এবারে এই যে উড়ে যেতে, এই যে আমি এখানে যেতে, খেতে, চড়তে, চলতে, এগুলো নন ফাইনাইট কেন বলেছি? আমি নন ফাইনাইট ভার্ব তোমাদের যখন শিখিয়েছিলাম বলেছিলাম, আমি যদি সাবজেক্ট চেঞ্জ করি স্টিল নন ফাইনাইট ভার্বের কোনো চেঞ্জ হয় না। আমি যদি টেন্স চেঞ্জ করি তাহলেও নন ফাইনাইট ভার্বের কোনো পরিবর্তন হয় না। আমি যদি পার্সন চেঞ্জ করি, নাম্বার চেঞ্জ করি, স্টিল নন ফাইনাইট ভার্ব অ্যাজ ইট ইজ দাঁড়িয়ে থাকে। তো এখানে দেখো, আই স দ্য বেলুন ফ্লাইং অ্যাওয়ে, আমি যদি হি লিখি, হি স দ্য বেলুন ফ্লাইং অ্যাওয়ে, দে স দ্য বেলুন ফ্লাইং অ্যাওয়ে, উই উইল সি দ্য বেলুন ফ্লাইং অ্যাওয়ে। তার মানে সবসময় এই ফ্লাইংটা থেকেই যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই দিস ইজ আ নন ফাইনাইট ভার্ব। সেটাই আমি বলেছি, যেতে, খেতে, চড়তে, চলতে, বলতে, ছুটতে, ঘুমোতে ইত্যাদি নন ফাইনাইট ভার্বের সাথে যখন নাউনের পরে আমার প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হবে। দেখো এখানে বেলুন হচ্ছে একটি নাউন এবং এই ফ্লাইংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দিস ইজ আ প্রেজেন্ট পার্টিসিপল, রাইট? তাহলে আমি নাউনের পরে ব্যবহারের একটা এক্সাম্পল দেখলাম। কোন ক্ষেত্রে? না, যেখানে আমার কোনো সেন্টেন্সে যেতে, খেতে, চড়তে, বলতে এগুলো নন ফাইনাইট ভার্ব। এরকম নন ফাইনাইট ভার্ব যখন থাকবে তখন নাউনের পরে কিন্তু আমার প্রেজেন্ট পার্টিসিপলের ইউজ হবে। যেমন আমি তাকে ইংলিশ চ্যানেল জুড়ে সাঁতার কাটতে দেখেছি, সাঁতার কাটতে। তাহলে আই saw her swimming across the English Channel. Okay, I saw her swimming across the English Channel. এবারে এখানে দেখো, আই স হার, এখানে আমি দেখেছিলাম তাকে। এখানে দেখো, আমি তোমাদের বলেছি নাউন বা প্রোনাউনের অবজেক্ট কেসের পর, এবার নাউন বা প্রোনাউনের অবজেক্ট কেস কি করে বুঝবে? দেখো, এই সটা হলো ভার্ব, একে জিজ্ঞাসা করতে হবে হোয়াট বা হুম। আমি জিজ্ঞাসা করি আই স হার, আই স হুম, আই স হার। তো দিস ইজ দি অবজেক্ট। এই অবজেক্টের পরে দেখো এসেছে সুইমিং। সেটাই আমি বলেছি, নাউন বা প্রোনাউনের অবজেক্ট কেসের পর ব্যবহার হয় আমার প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ এই সুইমিংটা এই অবজেক্টের পরে বসেছে। সো দিস ইজ দ্য প্রেজেন্ট পার্টিসিপল। টিনা, দেখো, টিনা saw her brother playing football. রাইট? এবারে টিনা স কাকে? টিনা স হোয়াট আর হুম? হার ব্রাদার। টিনা স হার ব্রাদার। সো দিস ইজ দ্য অবজেক্ট। তারপরে বসেছে প্লেইং, অর্থাৎ PLAYING, এই প্লেইং এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ নাউনের পরে বসতে পারে। টিনা স হার ব্রাদার প্লেইং ফুটবল, মানে টিনা তার ভাইকে ফুটবল খেলতে দেখেছিল, ফুটবল খেলতে। তো আমরা একটা সেন্টেন্সে বাংলা এই শব্দগুলো দেখলেই বুঝে যাব যে এরকম আসবে, বেলুনটিকে উড়ে যেতে দেখেছিল, তার ভাইকে খেলতে দেখেছিল, বা আমরা তাদের ল্যাপটপ নিয়ে যেতে দেখেছি। উই স দেম ক্যারিং দি ল্যাপটপ, উই স দেম ক্যারিং দি ল্যাপটপ। তার মানে উই স দেখেছিলাম, আমরা হোয়াট বা হুম জিজ্ঞাসা করব, আমরা বলবো
আমরা কাকে দেখেছিলাম না দেম এখানে হোয়াট বা হুম তার আনসার হলো দেম সো দেম এটা হয়ে গেল অবজেক্ট এই অবজেক্টের পরে দেখো এটা ক্যারিং CARRYING ক্যারিং তো ক্যারিং হয়ে যাচ্ছে আমার একটা প্রেজেন্ট পার্টিসিপল CARRY তার সাথে ING অ্যাড হয়েছে অর্থাৎ আমি যেটা বলেছি এই ধরনের নন ফাইনাইট ভার্ব থাকলে নাউনের পরে যেখানে আমি লিখলাম উই স দ্য বেলুন ফ্লাইং অ্যাওয়ে ওকে এরকম উই স হার কুকিং রাইস উই স হার কুকিং রাইস আমরা তাকে দেখলাম ভাত রাঁধতে এটা হচ্ছে রাঁধতে যেমন চলতে বলতে ছুটতে এরকম রাঁধতে উই সকে জিজ্ঞাসা করবো কাকে না হার তাহলে হারের পরে এটা হারটা হয়ে গেল অবজেক্ট তারপরে দেখো কুকের পরে আইএনজি ইউজ হয়েছে তার মানে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার হয়েছে অর্থাৎ যে সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব থাকবে সেখানে নাউনের পরে এবং নাউন অবলিক প্রোনাউনের অবজেক্টিভ কেসের পর আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হবে রাইট ওকে ইউ ক্যান টেক এ স্ক্রিনশট বিফোর আই প্রসিড ফার্দার এইবারে দেখো আস্তে আস্তে আমরা ক্রিটিক্যাল জায়গাটায় আসছি যার উপর সাধারণত কম্পিটিটিভ পরীক্ষায় কোশ্চেন্স থাকে এবং তোমাদের কনফিউজ করে আমরা দেখেছিলাম আই স হার কুকিং ফুড এবারে আমরা এই ভার্বকে জিজ্ঞাসা করেছি আই স হুম বলেছে হার আই স হার তো হার ওয়াজ অবজেক্টিভ কেস দেয়ারফর তারপরে যেটা কুক আর আইএনজি অ্যাড হয়েছে এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলেছি কিন্তু যদি প্রোনাউনের পজেসিভ কেস হয় যদি অবজেক্টিভ কেস না হয়ে পজেসিভ কেস হয় ইফ দিস ইজ আ পজেসিভ কেস দেন প্রেজেন্ট পার্টিসিপল আর ইউজ হয় না ওটাকে বলা হয় জেরান্ড আইএনজি থাকলেও সেটাকে জেরান্ড বলে এবার পজিটিভ কেস মানে এখানে যেমন হার এই হারের জায়গায় হার্স আসতে পারে বুঝতে পেরেছ মানে আই এর মাইন ইউ এর ইয়ার্স এগুলো পজিটিভ কেস মানে কি পজিশন থেকে এসছে ইট ইজ হার কার এবার দিস কার ইজ হার্স বুঝতে পেরেছ ইট ইজ মাইন এটা আমার এগুলোকে বলে পজিটিভ কেস তো প্রোনাউনের পজিটিভ কেস যদি এখানে আসে তাহলে কিন্তু সেটাকে জেরান্ড আমি একটা এক্সাম্পল দিচ্ছি আই ডু নট লাইক হিজ কামিং টু মাই স্কুল কেউ আমার স্কুলে আসে অসময়ে আমি পছন্দ করি না ও আমার স্কুলে আসুক আই ডু নট লাইক হিজ কামিং তার আসা টু মাই স্কুল এখানে দেখো এই যে I do not like his coming এই যে his যেটা আছে এটা হলো পজিটিভ কেস ওকে এই দেখো his হচ্ছে প্রোনাউনের পজিটিভ কেস আমি লিখে দিয়েছি his তো যখনই এইটা আসবে I do not like his তারপরে যে ing অ্যাড হয়েছে this is always a gerund his coming তার আসা এই আশাটা তখন নাউন হিসাবে ইউজ হচ্ছে this is used as a noun not adjective that is why this is a gerund এখানে ing অ্যাড হলেও এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল নয় we saw they are running around the field সে আমি যদি বলি we saw them running around the field we saw them running around the field আমরা তাদের মাঠের চারিদিকে দৌড়তে দেখেছিলাম উই স হুম না দেম তো এটা হয়ে গেল আমার অবজেক্ট যদি এটা হয় তারপরে যে আইএনজি অ্যাড করে ভার্ব ইউজ করা হয়েছে ডেফিনেটলি দ্যাট উইল বি আ প্রেজেন্ট পার্টিসিপল উই স দেয়ার running with we saw they are running around the field এবার তাদের FIELD
আমরা তাদের দৌড়ানো দেখেছিলাম, অর্থাৎ দে আর রানিং, স দেম রানিং না, তাদের দৌড়ানো, তখন এই রানিংটা হয়ে যায় নাউন। তাদের দৌড়ানো, দৌড়ানোর জন্য একটা জিনিস, তাদের রানিং, তাদের দৌড়ানো একটা জিনিসের মতো। তো দেয়ার এটা হচ্ছে পজেসিভ কেস। এই পজেসিভ কেসের পরে যে নাউন হয়, অ্যান্ড দেয়ারফোর দিস ইজ এ জেরান্ড। এই ভুলগুলো করা যাবে না। দে ফাউন্ড the dog wagging, they found the dog wagging, W-A-G, they found the dog wagging its tail. Now they found what? They found the dog. So this is the object. এরপরে যে ওয়াগিং এসছে, দ্যাট ইজ প্রেজেন্ট পার্টিসিপল। আমি যদি লিখি দে ফাউন্ড ইটস, এর ওয়াগিং, WAGING, ওয়াগিং, ইটস ওয়াগিং দি টেল, তার ল্যাজ নাড়ানো। দে ফাউন্ড তারা দেখেছিল তার ল্যাজ নাড়ানো। ওয়াগিং মানে কি? কুকুরা যে ল্যাজ নাড়ায় তাকে বলে ওয়াগিং। দে ফাউন্ড ইটস ওয়াগিং দ্য টেল। যখনই ইটস এসছে, দেখো ইটস এই যে এখানে রয়েছে, এটা হচ্ছে পজিটিভ কেস। যখনই পজিটিভ কেস হবে তখন ওয়াগিংটা ইজ ইউজড অ্যাজ এ নাউন, সো দিস ইজ এ জেরান্ড। যখন নাউন হিসাবে ইউজ হয় তখন জেরান্ড, যখন অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয় দেন দ্যাট ইজ এ প্রেজেন্ট পার্টিসিপল। সো দে ফাউন্ড দ্য ডগ ওয়াগিং ইটস টেল, এখানে ওয়াগিং প্রেজেন্ট পার্টিসিপল। দে ফাউন্ড ইটস ওয়াগিং দ্য টেল, যখন পজিটিভ কেস এসছে তখন দ্যাট ইজ ইউজ অ্যাজ এ জেরান্ড। আমি তোমাদের এটা বললাম এই কারণে যে বিভিন্ন সময় এর উপরে তোমাদের কনফিউজ করে কোশ্চেন দেওয়া হবে, সো দ্যাট ইউ শুড বি এবল টু আনসার রাইটলি। তো ইউ শুড নো পারফেক্টলি ওয়েল যে যখন আমার একটি অবজেক্টিভ কেসের পরে, অবজেক্টের পরে যখন আইএনজি যুক্ত কোনো ভাব থাকবে তখন প্রেজেন্ট পার্টিসিপল। বাট ইফ দ্যাট ইজ এ পজিটিভ কেস, পজিটিভ কেস মানে মাইন, ইয়োর্স, হিজ, হার্স, ইটস, আওয়ার্স, দেয়ার্স, এরপরে যদি আইএনজি যুক্ত কোনো ভাব থাকে তাহলে সেটা জেরান্ড। এই যে শব্দগুলো এগুলোকে বলে পজিটিভ কেস অফ দি প্রোনাউন। এই পজিটিভ কেসের পরে যদি কোনো আইএনজি যুক্ত ভাব থাকে তখন সেটা জেরান্ড, তখন সেটা কিছুতেই প্রেজেন্ট পার্টিসিপল নয়। ওকে, ইউ মে টেক a screenshot before I proceed further. ওকে, প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারের 4 নাম্বার রুল, একই সাবজেক্ট দ্বারা, অর্থাৎ সাবজেক্ট একটাই, মানে একজন কাজ করছে দুটো কাজ, একটি কাজ আর একটি কাজ পরপর হচ্ছে, বা দুটো কাজের মধ্যে যত সামান্য গ্যাপ থাকতে পারে, মানে একটি কাজ সেরেই আর একটি কাজ করছে, এমন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করি। এবং যেহেতু একই সাবজেক্ট, সেন্টেন্সের দুটো পার্ট, যেহেতু দুটো কাজ হচ্ছে, প্রথমে সাবজেক্ট বসানোর দরকার নেই, শেষেরটার সাথে সাবজেক্ট বসাতে হবে। আমি তোমাদের এক্সপ্লেন করলেই ব্যাপারটা বুঝে যাবে। আমি কি লিখেছি? একই সাবজেক্ট দ্বারা দুটি কাজ পরপর ঘটলে বা দুটো কাজের মধ্যে খুব সামান্য ব্যবধান থাকলে যে ভার্ব প্লাস আইএনজি ব্যবহৃত হয় তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। প্রথম কাজটায় সাবজেক্ট বসানোর দরকার নেই। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। স্ট্রেচিং আউট অন মাই বেড, সকালবেলা ঘুম থেকে উঠে এরকম করে স্ট্রেচিং আউট অন ইউর বেড। সো স্ট্রেচিং আউট অন মাই বেড, আই ওয়াজ লুকিং ফর এ হট কাপ অফ টি। আমি একটা গরম চায়ের কাপ পাওয়ার জন্য অপেক্ষা করছিলাম বা আমি দেখছিলাম। সো স্ট্রেচিং আউট অন মাই বেড, স্ট্রেচিং আউট, STRECHING, stretching out on my bed, comma, I was looking for a hot cup of tea. Now, stretching out on my bed, বেডে স্ট্রেচ করে, এইখানে এই যে স্ট্রেচিং, স্ট্রেচ
প্লাস আইএনজি স্ট্রেচিং, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল আমরা ইউজ করি এইভাবে। আই ওয়াজ লুকিং, এটা যে আই ওয়াজ লুকিং মানে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তো সেখানেও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়েছে। সো প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার এটা জানলে যে একটি সেন্টেন্সে দুটো কাজ হয়েছে। কি কাজ? প্রথম কাজ হয়েছে স্ট্রেচ করা হয়েছে, তারপরেই চায়ের জন্য তাকানো হলো যে একটা হট কাপ অফ টি নিয়ে কেউ আসবে, অর্থাৎ দ্যাট ইজ দ্য সেকেন্ড কাজ, স্ট্রেচ করা, তারপরে তাকিয়ে দেখা যে কেউ নিয়ে আসছে নাকি। ওপেনিং দ্য ডোর আই সুইচড অন দি এসি। ওপেনিং দি ডোর, ঘরের দরজা খোলা হলো, প্রথমে কি করলো? ঘরের দরজা খুললো। সো সেইখানে আমরা কিন্তু এই প্রেজেন্ট পার্টিসিপলের ইউজ করব। ওপেনিং দ্য ডোর আই সুইচড অন দি এয়ার কন্ডিশনার বা এসি। এবারে দেখো এখানে আই ওয়াজ লুকিং পাস্ট কন্টিনিউয়াস, আর এখানে আই সুইচড অন পাস্ট ইনডেফিনিট। এখানে টেন্স কিন্তু যে কোনোটাই হতে পারে, কিন্তু প্রথমটাতে এই যে স্ট্রেচিং আউট, ওপেনিং, এগুলো হলো ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপল। সো ওপেনিং দ্য ডোর, এইরকম যখন কোনো তুমি পাবে যে একই ব্যক্তি একটি কাজ করেই পরের কাজটা করছে একসাথে বা সামান্য গ্যাপ দিয়ে, তখন এই স্ট্রাকচারে সেন্টেন্স ইউজ করতে হবে। কি স্ট্রাকচার? না ভার্বের ফার্স্ট ওয়ান প্লাস আইএনজি। সো দ্যাট উইল বি দ্য প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে যে কথাটা থাকবে, তারপরে একটা কমা, তারপরে বাকি সেন্টেন্স। ওপেনিং দি ডোর। ওকে, নাও নেক্সট আমার দেখা যাক এন্টারিং দ্য রেস্টুরেন্ট। এন্টারিং মানে ঢুকেই, ENTERING, এন্টারিং দি রেস্টুরেন্ট। Entering the restaurant, he called the chef. Entering the restaurant, রেস্টুরেন্টে ঢুকেই সে শেফকে ডাকলো। এই ধরনের যে সেন্টেন্স থাকবে যেখানে দুটো কাজ বোঝাচ্ছে একই ব্যক্তির দ্বারা, এন্টারিং দ্য রেস্টুরেন্ট, হি কল্ড দ্য শেফ। রেস্টুরেন্টে ঢুকেই সে শেফকে ডাকলো, একটা কাজ হলো, সাথে সাথে আরেকটি কাজ করলো। সেই রকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের ইউজ দিয়ে শুরু করব সেন্টেন্সগুলো, অর্থাৎ V1 প্লাস আইএনজি প্লাস দি অবজেক্ট, তারপরে কমা দিয়ে বাকি সেন্টেন্সটা। এন্টারিং দ্য রেস্টুরেন্ট, কমা, হি কল্ড দ্য শেফ। অর্থাৎ এখানে এই এন্টারিং এটা হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল। করুণ দৃশ্যটি দেখে তিনি কেঁদে ফেললেন। তাহলে তিনি তো একটি ব্যক্তি, দুটো কাজ হলো, একটা প্রথম সে করুণ দৃশ্যটি দেখলো, তারপর সে কেঁদে ফেললো, দুটো অ্যাকশনস। করুণ দৃশ্যটি দেখে সিং দি পিটিফুল সাইট। সিং, SEEING, সি থেকে সিং, সিং দি পিটিফুল সাইট মানে করুণ দৃশ্য। সিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, সিং দ্য পিটিফুল সাইট, হি বাস্ট ইনটু টিয়ার্স। হি, দেখো সব ক্ষেত্রে আমরা আই, হি এগুলো কমার পরে ইউজ করছি, তার জন্য আমি লিখেছি প্রথম কাজটায় সাবজেক্ট বসানোর দরকার নেই, সেকেন্ড কাজের সময় সাবজেক্টটা বসাও। ওকে, স্ট্রেচিং আউট অন মাই বেড, এখানে আই বসাবে না। আই স্ট্রেচিং আউট অন মাই বেড ওয়াজ লুকিং ফর এ হট কাপ অফ টি হবে না। Stretching out on my bed, I was looking for a hot cup of tea. I opening the door, switched on the AC. No, opening the door, I switched on the AC. অর্থাৎ সাবজেক্টটা সবসময় কমার পরে বসবে, আগে কিন্তু বসাবে না। তাই লিখেছি প্রথম কাজটা সাবজেক্ট বসানোর দরকার নেই। Sing the pitiful sight, he burst, BURST, burst into tears. দেখো বাস্ট, 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 বাস্টেড, বাস্টেড হয় না পাস্ট টেন্সে। সো হি বাস্ট ইনটু টিয়ার্স, সে তার চোখের জল বেরিয়ে এলো, বা আমরা এরকম বলতে পারি তিনি কেঁদে ফেললেন। সো সিং দি পিটিফুল সাইট, হি বাস্ট ইনটু
tears. I will give you some more examples. So I'll wrap this up. So before that, you may please take a screenshot. Now, একটি ব্যক্তি holding the mug in one hand, এক হাতে মগ ধরা রয়েছে আর এক হাতে কাপে সে চা ঢালছে। তাহলে কি হচ্ছে? holding the mug in one hand, holding the mug in one hand, এটা আমরা লিখব সেন্টেন্সের প্রথমে। holding the mug in one hand, I poured the coffee into the cup. I poured the coffee into the cup. দেখো, আমি একজন ব্যক্তি holding the mug in one hand, এক হাতে মগ ধরে আর এক হাতের কাপে আমি চা ঢাললাম। দেখো, এক ব্যক্তি দুটো কাজ করলো, একটা সে হোল্ড করলো মাগ, আর একটা সে চা ঢাললো কাপে। হোল্ডিং দ্য মাগ ইন ওয়ান হ্যান্ড, এবারে এসেছে কমা দিয়ে সাবজেক্ট, এখানে কমা, তারপরে সাবজেক্ট, আই পোর্ড দ্য কফি ইনটু দি কাপ। ড্রাইভিং ডাউন দ্য রোড, ড্রাইভিং ডাউন দ্য রোড, আই স এ মুভিং কার। আমি অনেক এক্সাম্পল দিচ্ছি যাতে তোমাদের এই স্ট্রাকচারটা বুঝতে কোনো অসুবিধা না হয়। প্রথমেই প্রেজেন্ট পার্টিসিপেলের ফর্ম আসছে, ড্রাইভিং ডাউন দ্য রোড। এইবারে আমি কমা দিয়ে সাবজেক্ট দেব, আই স, আমি দেখলাম আ মুভিং কার। দেখো, এই যে মুভিং কার, এই কারটা তো নাউন, তার আগে মুভিং আছে, অর্থাৎ এটাও প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? আর দিস ইজ এ প্রেজেন্ট পার্টিসিপল। এগুলো প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার দেখাচ্ছি। একই সাবজেক্ট দ্বারা যখন দুটো কাজ পরপর করা হয়, অর্থাৎ যৎসামান্য গ্যাপ থাকে দুটো কাজের মধ্যে, তখন সেন্টেন্সে ইউজ হয় প্রেজেন্ট পার্টিসিপল, এবং সেটা শুরু হয় প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। স্ট্রাকচারটা এরকম, প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে বাকি অংশটি, তারপরে একটি কমা, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। গোয়িং দেয়ার, ওখানে যে আই টক টু হিম, আমি তার সাথে কথা বললাম। তাহলে আমার প্রথম কাজ হলো ওখানে যাওয়া, তো গোয়িং দেয়ার, ওখানে যে কমা আই TAL কে টকড টু হার, আমি তার সাথে কথা বললাম। গোয়িং দেয়ার, ওখানে যে আই টক টু হার, এই গোয়িংটা প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ এই ধরনের স্ট্রাকচার, এই ধরনের সেন্টেন্সগুলো সবসময় দেখা যাচ্ছে যে প্রথমেই প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হচ্ছে। কমপ্লিটিং দ্য হাউস হোল্ড চো, ইউ নো হোয়াট ইজ চো? CHORE, চো মানে হচ্ছে দৈনন্দিন কাজ, বাড়িতে যেগুলো করা হয় সেগুলোকে বলে দৈনন্দিন কাজ, হাউস হোল্ড চো। সো কমপ্লিটিং the household chore, CHORE, she will play the violin. ওকে, ঘরের সমস্ত কাজ করে সে বেহালা বাজাবে। তো কমপ্লিটিং দ্য হাউসহোল্ড chore, so completing, this is a present participle, the household chore কি না, হাউসহোল্ড চোরকে কমপ্লিট করে, তারপরে কমা, তারপরে সি অর্থাৎ সাবজেক্ট, তারপরে সেন্টেন্সের বাকি অংশটা। প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার নিয়ে আজকে আমরা এই 4টে পয়েন্ট ডিসকাস করলাম। প্রেজেন্ট পার্টিসিপলের সমস্ত ব্যবহার নিয়ে আলোচনা করতে গেলে ক্লাসটা খুব লেন্দি হয়ে যাবে, যার ফলে আই উইল মেক দিস পার্ট 1 অফ দি ক্লাস। আমরা প্রেজেন্ট পার্টিসিপলের এই 4 নম্বর পয়েন্ট পর্যন্ত পার্ট 1-এ রাখছি। এরপরে বাকি পয়েন্টগুলো আমরা পার্ট 2-তে রাখবো। সেখানে প্রেজেন্ট পার্টিসিপলের আমরা অনেক ব্যবহার দেখব, আমরা জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের ডিফারেন্স দেখব, আমরা বেয়ার ইনফিনিটিভ এবং প্রেজেন্ট পার্টিসিপলস এক ধরনের সেন্টেন্সে কিভাবে ইউজ করা যায় এবং তাদের মধ্যে কি ডিফারেন্স সেগুলো আলোচনা করব। ফলে এভরিথিং ইজ গোয়িং টু বি ভেরি ভেরি ইউজফুল ফ্রম দ্য এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ, আদারওয়াইজ টু হ্যাভ গ্যাদার এ গুড নলেজ অলসো। তো আজ আমাদের ক্লাস কিন্তু এখানেই শেষ হলো। যদি তোমাদের আমার এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে,
শেয়ার করবে টু মেনি আদার স্টুডেন্টস যাদের আমার এই ক্লাসের প্রয়োজনীয়তা রয়েছে। আর তোমরা কিন্তু আমার এই ক্লাস পুরো শুনবার পর তোমরা কমেন্ট লিখবে, সেখানে তোমরা কোথায় কি বুঝেছো, কি বোঝোনি, বা আমি কি বোঝাতে পারিনি, সেগুলো তোমরা কমেন্ট সেকশানে লিখলে আমি আমার ক্লাসকে আরও ইমপ্রুভ করতে পারবো এবং তোমাদের হেল্প করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।